জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে। এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী, তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বুঝার কথা। আরে তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট, ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এরই এবার হলো বিএনপির উপরে পচা কিছু লাল পতাকার গোষ্ঠী হলো ভর করেছে, এবং এদের পরিচয় দেয় এরা মিডিয়াতে গিয়ে, নাম হলো একটা সিনিয়র সাংবাদিক। এস দিয়ে তো বলতে পারে না, দন্তস্ব নিয়ে না, ছ দিয়ে সিনিয়র সাংবাদিক। আর তারপরে হলো এদের পরিচয় হলো বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট পরজীবী, বিশিষ্ট লাল পতাকার অধিকারী। অনেক মিলায়া ঝিলায়া এদেরকে হলো একত্রিত করার চেষ্টা করছে বিএনপি। তা আমাদের যারা কমের ভাইয়েরা, এরা হলো বিএনপির সাথে গিয়েছেন জামাত ঠেকানোর জন্য। তো এখন বিএনপির সাথে ওনাদের ভালো ব্যবস্থা হচ্ছে না, কারণ বিএনপি থেকে ওইভাবে কোনো কিছুই পায়নি। তা আমাদের যে লড়াইটা, এই লড়াইটা আমরা খুবই সুস্পষ্ট। সেন্ট্রিজম হলো সলিউশন বেসড হয়। সলিউশন বেসড হলো, প্রথম হলো কোন সেন্ট্রিস্ট পার্টি করাপশনের সাথে জড়িত হইতে পারবে না। তো আমাদের এনসিপি কে প্রথমেই, যুব শক্তিকে, যেহেতু আপনারা আগামী বিপ্লবের নেতৃত্ব দিবেন, করাপশন থেকে মুক্ত থাকতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো জনগণের যে আসল সমস্যা সেন্ট্রিস্ট পার্টি, ওইটা নিয়ে হলো অ্যাডভোকেসি করে। নাও আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো হেলথ প্রবলেম, জনগণের হেলথ সমস্যা, এডুকেশন প্রবলেম, আর একটা হলো ইকোনমিক প্রবলেম। আর যেই সেন্ট্রিস্ট পার্টি হয় ওটার ব্যাকবোন থাকে হলো মিডল ক্লাস ফ্যামিলি, কারণ মিডল ক্লাস ফ্যামিলি সোশ্যালি আপলিফট হতে চায়। আপলিফট যখন হতে চায় তারা, সেই জায়গা থেকে তারা চায় বাংলাদেশে নতুন করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তাহলে ইকোনমিক সিস্টেমটা আমাদের এখন এই জায়গাতে পরিবর্তন করতে হবে। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, বলবেন যে ভাই আমি ডানও বুঝি না বামও বুঝি না, সবগুলা পচা জিনিস, আমি মানুষের যে সমস্যা সেগুলো সমাধান কল্পে রাজনীতি করতেছি, আপনার যে হেলথ সমস্যা, আপনার যে এডুকেশন প্রবলেম, সেটার জন্য কাজ করতেছি। তাহলে যুবশক্তির কাজটা কি? এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই। সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল যুবদল যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে, তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। অর্থাৎ বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতা কর্মীদের জন্য। ফলত আমাদের যারা গণঅভ্যুত্থানে আন্দোলনে এসেছিল, তারা কেন এসেছিল? একটা চাকরির জন্য। একটা মানুষ একটা চাকরি চায়, একটা মানুষ জীবনের মান উন্নয়ন চায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি নাই। ফলত আমাদের পুরো সোশ্যাল সেক্টরটা ইনস্টেবল জায়গা রয়েছে, স্টেবিলিটি নাই। স্টেবিলিটি না থাকলে আমাদের এখানে দেখেছেন যে আপনারা হলো লাস্ট গত 2 বছরে কেউ হলো ডানপন্থার দিকে ঝুঁকে যায়, কেউ হলো এক্সট্রিমিজম হয়ে যায়, কিন্তু রাইট যে পলিটিক্স বাংলাদেশে সেদিকে কেউ যাচ্ছে না। এবং হিন্দুরাও এখানে এক্সট্রিমিজম হয়ে যায়। আবার এই হলো অনেকে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, দেখেন সুন্নিদের উপরও হামলা হচ্ছে। তো বাংলাদেশে স্টেবল না সিকিউরিটির ক্ষেত্রে। যেই কথাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায়, আর একটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলি আমরা সেন্ট্রিস্ট। তা আমাদের বলা হয়েছে কোনো আমাদের শত্রু নাই, সবাই বন্ধু। তো পাগলের কোনো আসলে শত্রু থাকে না, আরই পাগলের সব বন্ধু থাকে আরই। তো এই জন্য আমরা বলবো আমাদের স্ট্র্যাটেজি কয়েকটা চিন্তা করতে হবে নতুন ভাবে, যে আমাদের সাউথ এশিয়া রিজিয়নে আমরা দেখেন 3 দিক দিকে ভারত দিয়ে ঘেরাও আছি, এবং ভারত যেটা করতেছে তাদের সংবিধান সংস্কার করতে চেষ্টা করেছে।
এবং সেই ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে শিক্ষা সংস্কার আন্দোলনে তারা নেমে এসেছে। তা আমরাও আপনাদের যুবশক্তিকে বলবো, আপনারা যেন স্পেসিফিক একটা আন্দোলন ধরেন, যেটা কর্মসংস্থান আন্দোলন, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কি ওয়াইতে সরকার দিতে হবে, এটার জন্য আপনারা রাজপথে নামেন। তাহলে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যিনি ইউথ এবং স্পোর্টস মিনিস্টার রয়েছে, সে আমাদেরকে কি দিয়েছে, সে যদি ব্যর্থ হয় তার পদত্যাগ করান, আর সে যদি ভালো হয় তাকে হেল্প করেন। এর বাইরে তো কোনো কিছু নাই। যারা নারী আছে তারা নারী সেক্টরে অনুযায়ী কাজ করেন, আপনারা এক একটা ধরে কাজ করেন। যদি এটা করতে পারেন, আশা করি যে যারা ইন্ডিয়া স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ধর্মান্ধ যিনি আছে তাকে নিয়ে কাজ করতেছে এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কাজ করতেছে। ওরা স্পেসিফিক দপ্তর দপ্তর ধরে কাজ করতেছে। আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে ওই সময় মুক্তিযুদ্ধের সময় হলো আমেরিকা উপস্থিত হয়েছিল, এবং এখনো আমেরিকা আছে, ভবিষ্যতেও তারা এখানে বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা রাখতে চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি ছাড়া কোনো মুক্তি নেই। সাগরে আমাদের শেষ বাঁচার উপায়, হয়তো সাগরে যে আমরা হলো বাঁচবো অথবা মরবো। ওই যে তীর হারায় ঢেউর সাগে পাড়ি দিব রে, আমাদের ওই পাড়ি দেওয়া ছো না। এই জন্য হলো এগুলো অনুধাবন করেই, এই যে ফররুখ থেকে তো বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা হারিয়ে দিয়েছে। ফররুখ আমাদের একটা চেতনার উজ্জীবনী জায়গা। ফররুখ কিন্তু এই জায়গাটা ধরেছেন এবং উনি কথা বলেছেন, এবং এখানে যারাই বাংলাদেশের কবি আছেন তারা এই বিষয়গুলো কথা বলেছেন, সে বিষয়গুলো আওয়াজ দিয়েছেন। তো আমি আজকে আপনাদের একটু বেশি সময় নিয়ে গেলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারত, অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম। সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি আমি যেটা বুঝার চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলারে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবেন ভবিষ্যৎ বাংলাদেশে। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি তারা খুবই গুছানো, মানে তারা খুবই আপনাদের গুছানো একটা ফরম্যাট রেডি করতেছে। আশা করি যে আপনার এই জায়গাটা খুব ভালো জায়গা হবে। এবং দুজনেই শিক্ষিত, একজন বুয়েটের, একজন ঢাকা ইউনিভার্সিটির, দুজনেই খুব সজ্জন ব্যক্তি। এবং আশা করি যে আপনাদের মধ্যে নারীদেরও অংশগ্রহণ আছে, ভবিষ্যতে আরো বেশি অংশগ্রহণ থাকবে। ভবিষ্যতে আপনাদের হাত ধরেই কিন্তু এনসিপির একটা ব্যাকবোন কিন্তু আপনারা, আপনাদের নেতৃত্বে বিপ্লবটা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের নষ্ট করবেন না, প্লিজ রিকোয়েস্ট। টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসা করেন। ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যায়। এইটুকু যদি বুদ্ধি না থাকে তাহলে হলো বাংলাদেশের রাষ্ট্র চালানো যাবে না। আমি অন্যান্য দেশে গিয়ে দেখেছি তরুণ তরুণ প্রজন্ম যারা হলো অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, টেকনোলজিক্যাল বিজনেস আছে, অনেক বিজনেস আছে, আপনারা সেগুলো করেন। বিএনপির মতন তো ওই পথে যাওয়া লাগবে না যে কারণ বাজারে মাছের ব্যবসা করবেন। এতটুকু তো আমাদের মেধা আছে, ঠিক না? সবাই আমরা শিক্ষিত। আপনাদের মনে সময় বেশি নিয়ে গিয়েছি। তো আমাদের জায়গাটা খুবই কনক্রিট। ফরেন পলিসির ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের পাঠচক্র চালু করতে হবে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো অ্যাটলিস্ট 7টা একটা পাঠচক্র চালু করেন। আপনারা কিছু বই পড়াশোনা করেন, কারণ আমাদের আর মানুষের সমস্যার সমাধান কল্পে আপনারা এগিয়ে যান। আমরা তরুণরা খুব বিপদে আছি। আমি বিভিন্ন পদযাত্রায় গিয়ে দেখেছি হতাশার চোখ তরুণদের মুখে, কারো চাকরি নাই এবং কারো ব্যবসা নাই, কোনো কিছুই নাই। আপনারা তাদেরকে যদি একবার দায়িত্ব নিতে পারেন, আগামীর বাংলাদেশটা আপনাদের হাতে হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আবার নতুন ভাবে বাংলাদেশটাকে সাজাইতে পারি। তবে এটা কিন্তু সত্য কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনে ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখা সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আর ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাং এ আরো অনেকগুলা লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী,
তো তা আমি আন্দোলন করলে সমস্যা কোথায়, সেটা আমার সমস্যাটা বুঝার কথা আরে। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট, ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না আরই। আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতার লিড দিবে এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। দিনের বেলায় ভয় দেখায়, ওগুলা হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাআল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে, এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাতে একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুব শক্তির নেতৃত্বে এগিয়ে যাবে এবং যুব শক্তির জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। আর আমি হলাম একটা অবাগা মানুষ, আমি আগে একটা ছাত্র সংগঠন গঠন করে দিছিলাম, ওইটা পরে একজনে দখল করে নিয়ে গেছে আর কি। আমি যুব শক্তিতে প্রথমে কাজ করেছিলাম, পরে মনে হয় আমি এখন নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক সংগঠন আসবো, ভবিষ্যতে আপনাদের সাথে অনেক কাজ হবে। সবাই শক্ত থাকবেন, মেয়েদের উপস্থিতিটা আরো নিশ্চিত করবেন, সবাই দোয়া রাখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব বোরিং আলোচনা করলাম, কিন্তু আপনার আদর্শ ভিত্তিক রাজনীতিটা আলোচনা করলাম, কারণ তরুণরা সবচেয়ে এটা ভবিষ্যতের মুখোমুখি হবেন, আর পিছলা যাতে না খাইতে হয় এই জন্য।